বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্র, ফুলতলা, খুলনা, বাংলাদেশ এর সাপ্তাহিক লাইভের ঔষধ পর্যালোচনা বিষয়ে আজকের আলোচ্য ঔষধটি ছিল পালসেটিলা। পালসেটিলা ঔষধের উপর সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সদস্য ডাক্তার সুলতানা ফারুক। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের হোমিও জ্ঞান বিনিময়ের পক্ষ থেকে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল পালসেটিলা। পালসেটিলার কথা যদি ভাবি তাহলে মনে হয় যে নম্র, শান্ত, ভদ্র এবং অশ্রুশীল এক মহিলা। পালসেটিলা সাধারণত অনেকেই আমরা বলি যে এটা মহিলাদেরই ওষুধ, যদিও শুধু মহিলা নয়, পুরুষদেরও কাজ করে। তথাপিও আমরা ধরি যে মহিলাদের অনেক সমস্যায় পালসেটিলা ভালো কাজ করে। পালসেটিলার মেইন যতগুলো লক্ষণ আছে আমি সংক্ষেপে তা বলছি। প্রথমে আসি মানসিক লক্ষণে। যদি আসি তাহলে হবে সে নম্র, শান্ত, সহজে বর্ষ, বিষাদিত এবং হতাশা। তার মধ্যে হতাশ এবং বিষাদ ভাবটা থাকে। যে কোনো কিছুতেই বা যে কোনো বিষয় সে সহজেই কেঁদে ফেলে। অশ্রুশীলতা তার একটি প্রধান পরিচয়। পরিবর্তনশীল বেদনা, যে কোনো ব্যথা হোক, বেদনা হোক, তার সবকিছুই পরিবর্তনশীল। যদি ব্যথা হয় সন্ধিতে, এক সন্ধি থেকে আর এক সন্ধিতে সঞ্চালন করে। রক্তস্রাব দেখা যায়, একবার দেখা গেল আবার দেখা গেল না। কানে যন্ত্রণা ভালো হয়ে দাঁতে ব্যথা হলো, দাঁতে যন্ত্রণা ব্যথা ভালো হয়ে আবার কানে যন্ত্রণা হলো, অর্থাৎ সে এক জায়গায় স্থির থাকে না। এবং ব্যথার ক্ষেত্রে সবসময় এরকমই হয়। শুধু যে ব্যথা তা কিন্তু নয়, মনও তার ঠিক এরকমই পরিবর্তনশীল। একবার হয়তো তার কষ্ট লাগছে, কাঁদছে, একটু পরে আবার সে হাসছে। একবার এই জিনিসটা ভালো লাগছে না, পরবর্তীতে লাগছে। মলের ক্ষেত্রে যদি বলি, দুইবারের মল তার এক হয় না, সবকিছুই পরিবর্তনশীল। রঙের প্রকৃতিও বলা যায় একরকম, একবার এক এক রকমের পায়খানা করে। মুখের স্বাদ বাজে, মুখের স্বাদ থাকে না, এবং দেখা যায় এইটা রাতেই বেশি দেখা যায়। মুখটা তার শুষ্ক থাকে, তথাপিও তার পানি পিপাসা থাকে না। শরীর সবসময় থাকে গরম, গরম কাতর রোগী। তার গায়ে হাত দিলেও গরম অনুভব হয় এবং সে ধীরে ধীরে মুক্ত সঞ্চালনে রোগী উপশম পায়। কিন্তু এরপরেও আবার তার লক্ষণ দেখা যায় যে সালফারের মতন গোসল করতেও সে চায় না, কিন্তু গোসল করলে সে আবার ভালো থাকে। শীতের দিনে সাধারণত সে গরম পোশাক পরতে পারে না। গরম পোশাক পরলে তার শরীরের মধ্যে অশান্তি শুরু হয়। দেখা যায় অনেক সময় অ্যালার্জির সমস্যা থাকলে যে উলের পোশাক পরলেও রোগী অসুস্থ হয়ে পড়ে। সহজে এদের পাকস্থলী গোলাযোগ হয়। এরা পিঠা হোক, মিষ্টি দ্রব্য হোক, তৈলাক্ত দ্রব্য, এরা কিছুই হজম করতে পারে না। এদের প্রায় পেটে গন্ডগোল থাকে। এবং রুচিশীল খাবার খেয়ে যদি কোনো রোগী অসুস্থ হয়, তবে তার ওষুধ পালসেটিলা আসে। কারণ এরা খায় রুচি করে খাওয়ার ফলে আবার দেখা অসুস্থ হয়ে যায়। আর্সেনিক ঠিক এর বিপরীত।
এটা অভুক্তি করে খাওয়ার ফলে যদি তার পেটের সমস্যা দেখা যায়, সেখানে আর্সেনিক ভালো কাজ করে। মুখের স্বাদ, বিচ্ছিরি স্বাদ, এটা একটা পালসিটিরার লক্ষণ। এটা কিন্তু একটা ব্রাইনিয়ারও ভালো লক্ষণ। ব্রাইনিয়ারও একই অবস্থা, যেমন পালসিটিলার জিহ্বা সাদা লেপাবৃত্ত থাকবে, ব্রাইনিয়ার জিহ্বাও কিন্তু সাদা থাকবে। কিন্তু দুজনের মধ্যে পার্থক্য এটাই যে ব্রাইনিয়ার মুখ শুষ্ক, পালসিটিলার শুষ্ক, কিন্তু পালসিটিলা পিপাসাহীন আর ব্রাইনিয়া প্রচন্ড পানি পিপাসা থাকে এবং সে অনেকক্ষণ পর পর অনেকখানি করে পানি পান করে। তরুণ রোগী খুব শীত বোধ করে, কিন্তু পুরাতন অবস্থায় এরা খুবই গরম পাবে। পালসিটিলার আরো একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে যত ব্যথা তত শীত, ব্যথার পরিমাণ তার যত বাড়বে শীতের পরিমাণ তার তত বাড়বে। কিন্তু অন্যান্য অবস্থায় রোগী গরম পাবে। এদের চোখের পাতায় প্রায় অঞ্জলি দেখা যায়, যেমন উপরের পাতায় কথা বলি, এখানেও চোখের অঞ্জলি পালসিটিলা দেখা যায়। পালসিটিলা প্রায় সকল স্রাবই অনেকটা সবুজ বা পিঙ্গল বর্ণ বলা যায়, তাহা ক্ষতকর নয়, কিন্তু লিউকোরিয়া স্রাব মহিলাদের এটা হবে ক্ষতকর। ঋতুস্রাব অতি বিলম্বিত হয়, তা সহজে হয় না, হলেও পরিমাণে কম, অনেক সময় বন্ধ থাকে, অনেক সময় পা ভিজানোর ফলে যদি ঋতু রোধ হয়ে যায় সেখানেও পালসিটিলা খেলে, উচ্চ শক্তির পালসিটা খেলে দেখা যায় ঋতুটা স্বাভাবিক হয়ে যায়। এদের উপশম ঠান্ডা হাওয়ায় বা ঠান্ডা কিছু প্রয়োগ করলে এদের উপশম হয়, দাঁতের যন্ত্রণা, কানের যন্ত্রণা, ঠান্ডায় ভালো লাগে। কিন্তু তারপরও দেখা যায় যে যদি ব্যথার ক্ষেত্রে বলি, ঋতুস্রাবের ব্যথা যদি বেশি হয় দেখা যায় তাতে তার রোগীর মধ্যে শীত শীত বোধ করে, তখন কিন্তু তার গরম অনুভূত হয় না। ধীর পায়ে এরা যদি খোলা হাওয়ায় আস্তে আস্তে হাঁটাহাঁটি করে তাহলে দেখা যায় অনেক ব্যথা বেদনা এদের উপশম হয়। এরা সাধারণত বদ্ধঘরে থাকতে চায় না এবং গরম হাওয়া, গরম আবহাওয়ায় এরা বেশি অসুস্থ হয়। যাই হোক, মোটামুটি পালসিটিলার যে প্রধান প্রধান লক্ষণগুলো আমি আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের সামনে আলোচনা করবে আমাদের জ্ঞান বিনিময়ের প্রধান ডাক্তার গাজী আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের আজকের আলোচ্য বিষয় ছিল পালসিটিলা। আমরা সবাই জানি যে পালসিটিলা একটি সাধারণ ওষুধ, অহরহ এটা ব্যবহৃত হয় এবং বিশেষ করে পেটের পীড়াই হচ্ছে আমাদের পালসিটিলার প্রধান ব্যবহার। কিন্তু পালসিটিলার গুরুত্ব যে কত বেশি এবং কত বড় বড় রোগ এই পালসিটিলাতে আরোগ্য হয় সেটা বলেও শেষ করা দুষ্কর। আমরা ব্যক্তিগতভাবে আমি দেখেছি যে যতবার পড়া হোক না কেন ততবারই এর ভিতর নতুন নতুন যত তথ্যাদি আমরা পাই তা ভাবতেও অবাক লাগে। আমি সবসময় চেষ্টা করি যে আমাদের ঔষধগুলোর সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরার, যাতে খুব সহজে একটা ঔষধের চিত্র আমাদের মানুষ পটে ফুটে ওঠে। তো কি পয়েন্ট হিসেবে আমি এটার নামকরণ করে আলোচনা করে থাকি। তো কি পয়েন্ট বলতে আমি যেটা বুঝি যে পালসিটিলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষণ হলো পরিবর্তনশীলতা। এই এক পরিবর্তনশীলতাকেই যদি আমরা রপ্ত করতে পারি এবং এইটার সুষ্ঠু সদ্ব্যবহার করতে পারি তাহলে বহুত বড় বড় রোগের ব্যবস্থা এই পরিবর্তনশীলতা লক্ষণ দিয়েই
এবং এই পালসিটিলা ওষুধ দিয়ে মিট আপ করা সম্ভব। দ্বিতীয়ত গরম কাতরতা, পিপাসাহীনতা, অভিমানী, সহজে কাঁদে, সহজে হাসে, এই হচ্ছে এর প্রধান লক্ষণ। যে আপনারা ইংরেজিতে অনেক অনুষ্ঠানাদি শোনেন, দেখেন, তা আমি ইংরেজি বুঝি না বলা ঠিক না, তবে বাংলায় বললে সবাই বুঝবে সহজে এবং আমারও বলতে সুবিধা, কারণ আমি ইংরেজিতে অত পারদর্শী না, যার কারণে আমি সবসময় বাংলায় বলার চেষ্টা করি। আর রুগীলিপি যদি তৈরি করতে হয় তাহলে আপনাদের রেপার্টরি আশ্রয় নিতে হবে, রেপার্টরি করে শিখতে হবে। রেপার্টরিগুলো সবই হচ্ছে ইংরেজিতে। তো এখন একটা ওই রেপার্টরি যেটা বেরিয়েছে, কেন্টের রেপার্টরি, ডাক্তার মাসুদ খান নামে ডাক্তার সাহেব, উনি এটা বঙ্গানুবাদ করেছেন। আপনারা এটা যদি পড়েন তাহলে আরো সুবিধা হবে, সহজে রুব্রিকগুলোর অর্থ আপনারা বুঝতে পারবেন। রুগীলিপি করতে গেলে আপনাদের এগুলো রেপার্টরি অনুসরণ করতে হবে। তো পরিবর্তনশীলতার যে কত রূপ, এটা বুঝতে গেলে রেপার্টরি ছাড়া আপনারা এর তথ্যাদি সহজে উদ্ঘাটন করা ম্যাথমেটিকের উপরে অনেক কঠিন। তো আমি সময় থাকলে পরিবর্তনশীলতারই ব্যাপক আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো এরপর বিশেষ বিশেষ লক্ষণ বলতে আমরা যেগুলো বুঝি পালসিটিলার, তো এর যেমন পরিবর্তনশীলতা, এই পরিবর্তনশীলতা যেমন রোগের বেলায়, ব্যথার বেলায়, লক্ষণের বেলায়, মানসিক লক্ষণ হোক, শারীরিক লক্ষণ হোক, সর্বক্ষেত্রে এই পরিবর্তনশীলতা আমরা খেয়াল করতে পারি। এবং সেই পরিবর্তনশীলতাটা আমাদের, পরিবর্তনশীলতার লক্ষণগুলো আমাদের জানা থাকা দরকার। জানা থাকলে আমরা রোগীর কাছ থেকে প্রশ্ন করে সেগুলো ভালো করে বুঝে নিতে পারি। টের রোগী সাধারণত শীত হয়ে কপালের উপরে হাত দিয়ে শুতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তবে ডান দিকে শুতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই কারণ এর রোগাক্রমণের দিকটি হলো ডান দিক বেশি। তো এই পরিবর্তনশীলতার মধ্যে আছে ক্ষণিরাস ক্ষণে বৃদ্ধি। যে ক্ষণিরাস ক্ষণে বৃদ্ধি আমরা বেলেডোনার মধ্যে পাই, ঠিক তদ্রূপ পালসিটিলার মধ্যেও আমরা এই ক্ষণিরাস ক্ষণে বৃদ্ধি পাই। দুটোর ব্যবহারের ক্ষেত্র ভিন্ন রকম। মানসিকভাবে এরা খুবই অভিমানী, চুপচাপ নিরিবিলি থাকতে পছন্দ করে, ভদ্র। এরা সহজে দ্বন্দ্ব ফেসাদে যেতে চায় না, সবসময় চেষ্টা করে কিভাবে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা যায়। তো এরা যদি কখনো মন খারাপও যদি এদের হয়, তো সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না, সহজে সেটা মিটে যায়। তো আমি কিছু কিছু রোগের বেলায় এর যে ব্যবহার, সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করে এরপর আমি পরিবর্তনশীলতাটার বিষয়টা একটু ব্যাখ্যা করব। তা যেমন পেটের গোলযোগ, আমরা পেটের গোলযোগে পালসিটিলা ব্যবহার করি, কিন্তু গড়ে ব্যবহার করি যে কি খেয়ে আইছো, গোশ খেয়ে আইছো, তাহলে পালসিটিলা না, এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। সবসময় রোগের লক্ষণের প্রতি গুরুত্ব দিতে হবে। এবং পালসিটিলা রোগীর প্রধান লক্ষণ হলো প্রথমত পিপাসাহীনতা। যদিও তার পিপাসা থাকে, পানি পান সে পছন্দ করে না, খাইলেও জোর করে একটু খায়, কিন্তু তার গালমুখ শুকনো থাকে। তারপর তার পেটের গোলযোগে যদি পায়খানা দেখা দেয়, সেই পায়খানাটা সকালে যদি একরকম হয়, দুপুরে বা একরকম, বা 1 ঘন্টা আগে যে পায়খানা হয়েছে 1 ঘন্টা পরে দেখা যাবে যে তার প্রকৃতি ভিন্ন। আর 1 ঘন্টা পরে যদি পায়খানা করে, তখনও দেখা যাবে তার প্রকৃতি ভিন্ন। জিহ্বায় থাকবে তার পুরো ময়লা, তো জিহ্বায় পুরো ময়লা, গালমুখ শুষ্ক, কিন্তু পানি পানে অনীহা। তারপর তার পেট ব্যথা থাকতে পারে। এই পেট ব্যথার বেলায় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, এই রোগ ব্যাধি যাই হোক না কেন,
তার বহিঃপ্রকাশ নম্র ভদ্রতার সাথে। যদি নম্র ভদ্রতার সীমানা অতিক্রম করে তখন আর পালসিটিলা থাকে না। যেমন এর পেট ব্যথার রোগী যদি পেট ব্যথা করে, সে তার বহিঃপ্রকাশ ঘটাবে আস্তে আস্তে, ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করবে, হয়তো মায়ের পিছ পিছ ঘুরে বেড়াবে আর বলবে আমার পেট ব্যথা করছে। যখনই পেট ব্যথা করবে তখনই বলবে যে আমার একটু পেট ব্যথা করছে, আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে না। আবার যখনই পেট ব্যথা থাকবে না, কারণ এর ভিতরে ক্ষণে হ্রাস ক্ষণে বৃদ্ধি আছে, থাকবে না, তখন আবার সে শান্ত সুষ্ঠুভাবে ঘুরে বেড়াচ্ছে বা খেলাধুলা করছে। তো এই ধরনের পরিবর্তনশীলতা পায়খানার ক্ষেত্রে, ব্যথার বেলায় এবং তার রোগ চরিত্রের বহিঃপ্রকাশ, যেটা প্রকাশ করার যে ভঙ্গি, এই ভঙ্গিমাই আপনাকে বলে দেবে যে রোগী পালসিটিলার না অন্য কোনো ওষুধের। এই ক্ষেত্রেও একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি দিয়ে রাখি যেহেতু মনে হচ্ছে। যদি কোনো রোগী তার কষ্টের বহিঃপ্রকাশ করতে না চায়, নিজে নিজেই নিজের কষ্ট চেপে রেখে চেষ্টা করে সেইটাকে দমনে রাখার, সেই ক্ষেত্রে আসে জেলসিমিয়া। এই ক্ষেত্রে রোগী হলো ডিস্টার্ব অ্যাভার্স টু বিং, মানে এই রোগী কারো বিরক্ত করা পছন্দ করে না। কেউ যদি তার কাছে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তার মুখ দেখে বোঝা যাবে যে সে অসুস্থ, কিন্তু যদি তার কাছে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তখন সে কথা বলবে না বা উত্তর দিতে চাইবে না, মুখ গন্ধা করে মুখ আটকে বসে থাকবে। আর যদি রোগী প্রকাশ করে ক্যান ক্যান ঘ্যান ঘ্যান করে করুণার সুরে যদি সে তার এই রোগ লক্ষণগুলো প্রকাশ করে, সেই ক্ষেত্রে ওষুধ হবে পালসিটিলা। যদি তার প্রকাশ ভঙ্গিমার মধ্যে অশ্লীলতা থাকে, অশ্লীলতা বলতে এটাকেই বোঝায় সমাজে যেসব ভাষা, যেসব আচরণ গ্রহণযোগ্য নয়, সেই ক্ষেত্রে আসবে ক্যামোমিলা। এইভাবে আমাদের মানসিক লক্ষণগুলোকে, একটা রোগীর মেন্টাল সিচুয়েশন বোঝার চেষ্টা করতে হবে। মেন্টাল সিচুয়েশন যদি বুঝতে পারি, আমরা মানসিক লক্ষণের উপরেও অনেক ওষুধ নির্বাচন করতে পারি। তো পেটের গোলযোগ গেল, এর জ্বরের রোগী আমরা জানি যে জ্বরের রোগীর বেলায়ও পালসিটিলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। সেই ক্ষেত্রে ওই একই কথা, তবে এর জ্বরটা বৈকালীন বৃদ্ধি, বিকেলের দিকে বেশি দেখা দেয়। পাশাপাশি থাকবে তার শুষ্কতা, জিহ্বা গালমুখ শুষ্কতা, কিন্তু পানি পানি অনেক হয়। তার মাথা ব্যথা ভাব থাকবে, মাথায় জ্বালাও থাকতে পারে। তবে রোগী চুপচাপ শুয়ে থাকবে, বসে থাকবে। কিন্তু যখন ব্লাড আনার রোগী চাইবে একদম চুপচাপ শুয়ে থাকতে, নড়লেই মনে হবে যে তার মাথাটা ফেটে যাচ্ছে, একটা কাশি দিলেও মনে হবে তার মাথা ফেটে যাচ্ছে। আর পালসিটিলার রোগী চাইবে যে কেউ তার পাশে থাক, কেউ তার কাছে থাক, তার মাথায় একটু হাত বুলে দিক। সবসময় আদর সুহাগ চাওয়াই হচ্ছে পালসিটিলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষণ। যে সে তার যত কষ্টই হোক, সে এমনভাবে তার কষ্টের বহিঃপ্রকাশ ঘটাবে, এমনভাবে তার মা হোক, আব্বা হোক বা আশেপাশে যে আছে তাদের কাছে এমনভাবে উপস্থাপন করবে যে তখন তার মনটাও চাইবে যে আমি রোগীর পাশে যে একটু বসি, তার মাথায় একটু হাত বুলে দিই। মাথায় পানি দিয়ে সে পছন্দ করবে, মাথায় পানি দিলেও সে আরাম বোধ করবে, বলবে যে পানি দিয়ে দিলে ভালো লাগছে। তো যদি এই ধরনের মাথায় ভার বা মাথায় জ্বালা এবং রোগী যদি সবসময় পাশাপাশি তার আপনজনকে চায়, মাথায় হাত বলে দিতে বলে, শীত যদি কমও থাকতে পারে, শীত বেশিও থাকতে পারে, সেটা বিবেচ্য বিষয় নয়। তবে পিপাসা, পানি পানে অনীহা সহ পিপাসা যদি এটা থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে পালসিটিলার কথা ভাবতে পারি। তো সে সবসময় ঠান্ডা পানে আরাম বোধ করে, গরম পানে বৃদ্ধি, ঠান্ডা পানে আরাম বোধ। যদি সে পানি একটু খায়, সবসময় সে ঠান্ডা খাইতেই চেষ্টা করবে বা ঠান্ডা খাইলে তার ভালো বোধ হবে, এবং গরম সে মোটেই পছন্দ করবে না। এক্ষেত্রেও আমাদের একটা পার্থক্য আছে, অতি সাধারণ পার্থক্য, যদিও আমাদের অনেক সময় খেয়ালে থাকে না বা অনেকেই জানেন না। গরম পানে আরাম লাইকোপোডিয়াম, ঠান্ডা পানে আরাম পালসিটিলাম। হিসাব খুব সোজা। যে কোনো রুগী আসুক, বিশেষ করে পেটের গোড়ার রুগী আসলে
অন্তত এতটুকু প্রশ্ন আমাদের করা উচিত যে সে কি খেয়ে আরাম পায়, ঠান্ডা খেলে আরাম পায় না গরম খেলে আরাম পায়। যদি গরম খেলে আরাম পায় সেক্ষেত্রে আমাদের ওষুধ আসতে পারে আর্সেনিক, আসতে পারে লাইকোপোডিয়াম, সালফার, নাজবো ইত্যাদি ওষুধগুলো, সেলিডোনিয়াম ইত্যাদি ওষুধগুলো আসতে পারে যদি গরমে আরাম পাই। আর ঠান্ডা খেলে যদি আরাম পাই সেক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে পালসিটিলা, পালসিটিলা, ফসফরাস, কলোসিন ইত্যাদি ওষুধগুলো ঠান্ডাতে আরাম। তো এইভাবে আমরা যদি রোগীলিপি তৈরি করতে পারি এবং যে কোনো রোগের ক্ষেত্রে আমরা রোগীলিপি তৈরি করে ব্যবহার করতে পারি, তাহলে ওষুধ নির্বাচন করা কঠিন কোনো কাজ নয়। যেমন ফিমেল ডিজিজ, অনেকেই বলে পালসিটিলা মহিলাদের ঔষধ। তো পালসিটিলা মহিলাদের ঔষধ কথা ঠিক না, কারণ এর মোটে রাগ নাই সে কথা বলা যাবে না। রাগ তার যথেষ্টই আছে, কিন্তু তার বৈশিষ্ট্য হলো সহজে তার রাগ ভাঙানো যায়, তার রাগ ভাঙাতে বেশি কষ্ট হয় না, বেশি সময় লাগে না। তো এর যদি মাসিক সিরাপে গোলযোগ থাকে তাহলে দেখা যাবে যে কোনো মাসের মাসিক সিরাপ হয়েছে কালো, কোনো মাসে দুর্গন্ধ আছে, কোনো মাসে দুর্গন্ধ নাই, কোনো মাসে কালো হয়েছে, কোনো মাসে কালো নাই। বা এট এ টাইমে হয়তো আজকে হয়েছে কালো সিরাপ, কালকে হলো লাল, পরশু দিন হলো পাতলা, তারপর দিন হলো গাঢ়। এরকম এক এক সময় এক এক রকমের, অথবা সকালে দুপুরে বিকেলে এক এক সময় এক এক রকমের সিরাপ দেখা দিতে পারে। যদি এ ধরনের পরিবর্তনশীলতা আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা পালসিটিলাকে স্মরণ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি কিনা তার এই পানাহারের দিকে খেয়াল করে, তার মানসিক লক্ষণের দিকে খেয়াল করে যদি আমরা লক্ষণ মিল করতে পারি, সেই ক্ষেত্রে আমরা পালসিটিলা ব্যবহার করবো এবং অত্যন্ত সুন্দর ফলাফলের আশা আমরা করতে পারি। পালসিটিলা রোগের যেমন বাদক বেদনা, এটাও থাকতে পারে। যদি বাদক বেদনা থাকে সেই ক্ষেত্রেও আমাদের লক্ষণীয়, রোগী বলবে যে গত মাসে আমার কোনো ব্যথা ছিল না, এই মাসে আমার প্রচন্ড ব্যথা হয়েছে। আবার গত মাসে, এই মাসে যেমন প্রচন্ড ব্যথা হয়েছে, হয়তো পরের মাসে ব্যথা এর থেকে কম হবে। আমি যতদিন ধরে রোগে ভুগছি এভাবে বিভিন্ন রকমের লক্ষণে আমি অনুভব করছি যে কোনো মাসে ব্যথা কম থাকে, কোনো মাসে বেশি থাকে, কোনো মাসে মিডিয়াম থাকে, কোনো মাসে ব্যথা থাকে না। এরকমের এক এক সময় এক এক রকমের লক্ষণ আমার শরীরে দেখা দেয়। তো রোগীর তো এগুলো জানার কথা না যে কেন দেখা দেয়। আমাদেরও কেন যদি দেখতে যাই, এটা আবার আর একটা বৃহৎ ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়। ওদিকে আমাদের না যেয়ে সবসময় যদি আমরা লক্ষণ সংগ্রহ করা শিখি, সেটা আমাদের সব থেকে বেশি ভালো হয়। লক্ষণ সংগ্রহ শেষ হয়ে গেলে এবারে আপনি আপনার যত জ্ঞান প্রয়োজন তত আপনি আহরণ করতে পারবেন। আর লক্ষণ সংগ্রহই হচ্ছে আমাদের প্রধান বিবেচ্য বিষয়। হোমিওপ্যাথিক ডাক্তারি করতে গেলে লক্ষণ ছাড়া চিকিৎসা করা যায় না। যেমন এর সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, যে সকল সিরাপ অবিদাহী। খুব খেয়াল করে মনে রাখার বিষয়, সকল সিরাপ অবিদাহী। এর নাসিকা সিরাপ হোক, কর্ণ সিরাপ হোক, চক্ষু সিরাপ হোক, গাল দিয়ে সিলেকশা উঠুক, মলদার দিয়ে আম যাক, যাই যে কোনো সিরাপই নিঃসরণ হোক না কেন, সকল সিরাপ অবিদায়ী। এর সিরাপে কোনো জ্বালা যন্ত্রণা, চুলকানি, ব্যথা বেদনা থাকতে পারে, জ্বালা যন্ত্রণা, চুলকানি, তারপরে ক্ষতকর অবস্থা, দুর্গন্ধ, এগুলো থাকে না। ব্যতিক্রম শুধু যদি সাদা সিরাপ থাকে সেই ক্ষেত্রে তার চুলকানি, জ্বালা পোড়া থাকবে। এইসব বিশেষ বিশেষ লক্ষণগুলো সবসময় মনে রাখার ব্যাপার, মুখস্থ রাখার ব্যাপার। কারণ যদি কেউ জানে যে সকল সিরাপ অবিদায়ী, অতএব এর যখন সাদা সিরাপের রুগী আসবে, তখন যদি আমার জানা না থাকে যে সাদা সিরাপের রুগীর সাদা সিরাপই শুধু চুলকানি যুক্ত, কিন্তু এর অন্য কোনো সিরাপে কোনো দোষ নাই, কোনো চুলকানি নেই, জ্বালাপোড়া নাই। তো এটা মুখস্থ না থাকলে কখনোই এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
এবং পালসিটিলা নির্বাচন করা দরকার। তো যেমন দেখা যায় এর যদি পেট ব্যথা থাকে বা মাসিককালীন ব্যথা থাকে, মাথায় যন্ত্রণা থাকে, যে কোনো যন্ত্রণা থাক, ব্যথা থাক, তার ব্যথার মাত্রা যত বেশি হবে তার শরীরে শীতের মাত্রা তত বেশি থাকবে। ব্যথা কমে যাবে, গরম শুরু হয়ে যাবে, শীত চলে যাবে। তো দেখেন কত টুকরো টুকরো লক্ষণ যেগুলো আমাদের মুখস্থ রাখা প্রয়োজন। মার্শলের রুগী, যত ব্যথা তত ঘর্ম, ব্যথা যত বাড়তে থাকবে ঘাম তত বেশি হতে থাকবে। ওষুধ হলো মার্শল। যত সিরাপ তত আরাম, সিরাপ যত হবে রুগী আরাম বোধ তত করবে। লেকেসিস, যত সিরাপ তত কষ্ট বেশি, যত সিরাপ বেশি হবে রোগের ব্যথা বেদনা জ্বালা পোড়াও তত বেশি হবে। ঔষধ সিমিসিভিউরা। এইসব লক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ, এক লক্ষণে এক ওষুধ। তো যদি কিনা এগুলো মুখস্থ রেখে রোগলিপি তৈরি করা যায় সেভাবে ঠান্ডা মাথায়, তাহলে এক লক্ষণে এক ওষুধ এই হিসেবে অনেক লক্ষণ আছে এবং অনেক ওষুধ আছে যেগুলো মুখস্থ রাখলে আমরা খুব সহজে রোগলিপি এই ঔষধ নির্বাচন করতে পারি। তো আমরা যেমন আমি ব্যথার একটা রোগীলিপি দেই, পেট ব্যথা। তা আপনারা খেয়াল রাখবেন, যত রোগীলিপি আমি দেই না কেন, প্রায় সব রোগীলিপি আমার হয় নিজের, নয় আমার আত্মীয় স্বজন আপনজনের মধ্যে থেকে কারো না কারো রোগীলিপিগুলোই আমি প্রকাশ করি, যদিও নাম দেই না। এটা আমি আমার ব্যক্তিগত একটা রোগীলিপি আপনাদের দেই, যে আমি চেম্বার, তখন আমার বাসায় এক রোগী আসছে, তাকে দেখে আমি ওষুধ দিব। যখনই চেয়ার থেকে উঠছি তখনই আমার পেটের মধ্যে খিল ধরেছে, এবং এমনভাবে খিল ধরেছে যে আমি আর কিছুক্ষণ আমাকে এক নাগাড়ে দাঁড়ায় থাকতে হলো। দাঁড়ায় থাকার পরে আস্তে আস্তে আমি হাঁটতে পারলাম। আস্তে আস্তে যখন আমি হাঁটতে পারলাম, ইতিমধ্যে রোগী তো সামনে বসেই আছে। তা আমি তাকে বুঝতে দেইনি যে আমার সমস্যা। রোগীর সঙ্গে বিভিন্ন কায়দায় কথাবার্তা বলে তাকে আমি খুশি রাখার চেষ্টা করছি। এভাবে আস্তে আস্তে যখন আমি একটু স্বাভাবিক হলাম, তখন আমি রোগীকে ওষুধ দিয়ে কোনো মতে বিদায় করলাম। বিদায় করে এবার আমি আর চেয়ারে বসতে পারলাম না, আমি শুধু পায়চারি করে বেড়াচ্ছি, আস্তে আস্তে পায়চারি করে বেড়াচ্ছি। চেয়ারে বসতেও পারছি না, স্থির হয়ে দাঁড়াতেও পারছি না। তো চেয়ারে যখন বসতেও পারছি না, স্থির হয়ে দাঁড়াতেও পারছি না, তো ঔষধও আমি খাচ্ছি না। কারণ ঔষধ যে খাবো, আমার মনের ভিতরে এমন ভয় ঢুকছে যে আমাকে মনে হয় কি হসপিটালে যেতে হয়। যে গল্পটা বলছি এটা আজ থেকে কমপক্ষে 25 বছর আগের গল্প। তো আমার কাছে একজন টাকা পাবে 2000 টাকা, আমি তার 2000 টাকাও জোগাড় করে রাখছি ঘরে দিব বলে। এখন সে টাকার যিনি পাবেন উনি সময় মতো এসে হাজির হয়েছে। তা আমি ওনাকে বললাম যে দেখেন, আপনার টাকা তো আমি ম্যানেজ করে রাখছি, কিন্তু এখন আমি দেবো না। কেন দেবেন না? আমি কেন দেবো না তা বলা যাবে না, কাল সকালে আল্লাহ যদি ভালো করে আপনার বাড়ি দিয়ে আসবো, টাকা আপনার আমার ঘরে আছে। তার মানে আমার মনে ভয় ঢুকছে যে আমাকে কি হসপিটালে যেতে হবে, অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয়, তা আমার তো টাকা লাগবে, এই রাতে আমি টাকা পাবো কেন? মানে এত ভয় আমি পাইছি যে কি ওষুধ খাবো আমি নিজেই চিন্তা করে পারছি না। না, প্রথমত তো ওষুধের চিন্তাই আমার মাথায় নাই। আধা ঘন্টা এইভাবে চলে যাওয়ার পরে আমি এখন আমার ওয়াইফকে ডেকে বলছি যে আমার তুমি একটু পানি দাও, তো আমি একটু পানি খেয়ে দেখি কেমন লাগে। তো কি ঠান্ডা পানি খাবা না গরম পানি খাবা? কারণ আমি এবার এইগুলো প্র্যাকটিস করি, যে পেটে কোনো ট্রাবল এলে ঠান্ডা পানি অথবা গরম পানি খেয়ে সেটা নিরাময় করা যায় কিনা চেষ্টা করি। বললাম গরম পানি দাও।
তো গরম পানি খাওয়ার সাথে আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেল। কিন্তু আমি অস্থির, আমি বসতে পারছি না এবং দাঁড়াতেও পারছি না, আমাকে আস্তে আস্তে পায়চারি করে বেড়াতে হচ্ছে। তো যাক, ভদ্রলোক যিনি টাকা আমার কাছে পাবেন, উনি আমার কথা শুনে, কারণ তার জানা আছে যে আমার সাথে আস্থার সম্পর্ক আছে, যে আমি সচরাচর মিথ্যে কথা বলি না, তা উনি চলে গেলেন, বলে যে আচ্ছা ঠিক আছে, তা আপনার দেওয়ার দরকার নেই, আমি চলে গেলাম। তো পারলে কালকে দিয়ে আসেন। তারপর যখন আমার গরম পানি খেয়ে বেড়ে গেল ব্যথা, তখন আমার খেয়াল আসলো যে তাই তো, আমি এতক্ষণ হতভম্বের মতো ঘুরে বেড়াচ্ছি, আমি ওষুধ কেন খাচ্ছি না। তো যখন গরম পানি খেয়ে বেড়ে গেল, তখনই আমি ঠান্ডা পানি খেলাম। ঠান্ডা পানি খাওয়ার সাথেই দেখি যে আমার ব্যথা আবার কমে গেছে, কিন্তু বসতে আমি পারছি না এবং দাঁড়াতেও পারছি না, আমাকে পায়চারি করে বেড়াতে হচ্ছে আস্তে আস্তে। তখন আমি ওষুধ খেলাম পালসিটিলা। তা আমার আজও খুব মানে স্মৃতিতে ভাষা এইসব লক্ষণ কথাগুলো, যে মানুষ গ্যাসের বড়ি খেয়ে কিভাবে মরে। আমি পালসিটিলা 200 এক ডোজ খাওয়ার সাথেই 2 মিনিটের মধ্যে, মানে মাছে যেমন পানির ভিতরে বড় বড়ি কাড়ে দম ছাড়ে একটা ফুটফুটি ওঠে, ঠিক আমার লিভারের কোনো মানে অত্যন্ত গভীর অংশ কোথার থেকে যে আসলো, এটা আমি নিজে অনুভব করলাম। শুধু এইটুকু যে কোথার থেকে গড়াইয়ে আমার একটা কিছু বেড়ে আসতেছে। তো ছোট্ট একটা ওই মাছের বড়ি কাটার মতন একটা ঢেকুর উঠলো, ছোট্ট একটা ঢেকুর, মানে সে ওই লেবারের মধ্যে থেকে গড়াতে গড়াতে যে আসলো, এটা আমার আজও মনে পড়ে যে কি সুন্দরভাবে সে গড়াতে গড়াতে আসে, ওইটা আমার গলা দিয়ে উঠে গেল। ওই ঢেকুরটা বেড়ে গেল, আমার ব্যথা চলে গেল এবং ও 2 মিনিটের 3 মিনিটের মধ্যেই আমি চেয়ারে বসতে পারলাম, আর ওই পায়চারিও আমাকে করতে হবে না। এই যে কথাগুলো, এইগুলো যে কত গুরুত্বপূর্ণ, এগুলো যদি আমরা আমাকে রাখতে পারি এবং এই হিসেবে যদি আমরা আমল করতে পারি এবং রোগীদের বেলায় লক্ষণগুলোকে কাজে লাগাতে পারি, আপনারা রেপার্টরিতে গেলে পাবেন যে ওয়াকিং এমএল স্লোলি, ওয়াকিং স্লোলি এমএল, ধীরে পায়চারি করলে আরাম বোধ পালসিটিলা ঔষধ, জোরে জোরে পায়চারি করলে আরাম বোধ সিপিয়া ঔষধ। পালস পায়চারি করতে পারবে না, চুপচাপ বসে থাকতে হবে, লাইকোপোডিয়াম। যেমন শ্বাসকষ্টের রোগীর বেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। যদি কোনো শ্বাসকষ্টের রোগীর বৈকালীন বৃদ্ধি দেখা দেয় এবং সে যদি নড়নে চড়নে অক্ষম হয়, তাকে যদি চুপচাপ বসে থাকতে হয়, আপনারা লাইকোপোডিয়ামকে ব্যবহার করে দেখবেন। শর্ত থাকতে হবে, গ্যাস থাকতে হবে, বৈকালীন বৃদ্ধি থাকতে হবে, সঞ্চালনে বৃদ্ধি থাকতে হবে। বৈকালীন বৃদ্ধি যদি হয়, রোগের পানি পানে অনীহা যদি থাকে, শ্বাসকষ্ট থাকে এবং সেই সাথে সে যদি রোগী আস্তে আস্তে পায়চারি করে বেড়ায়, জোরে হাঁটতে পারবে না, বসে থাকতেও পারবে না, আস্তে আস্তে পায়চারি করে বেড়াবে, সেই ক্ষেত্রে শ্বাসকষ্টে আপনারা পালসিটিলা ওষুধকে ব্যবহার করে দেখবেন যে তার কার্যক্রম কত সুন্দর। শ্বাসকষ্টের রোগী দ্রুত সঞ্চালনে, দ্রুত পদচারণায় যদি আরম্ভ করে, সেই ক্ষেত্রে সিপিয়াকেও ব্যবহার করে দেখা যায় যে তার কার্যক্রম কত কঠিন, কত গভীর এবং কত সন্তোষজনক, কত বড় বড় ক্ষেত্রে কত বড় বড় সফলতা আসতে পারে। এইসব ছোট ছোট লক্ষণগুলো যদি আমরা মনে রেখে সেটাকে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় ব্যবহার করতে পারি। তো তখন গ্যাসের রোগীর পেট ব্যথার কথা একটা বললাম, শ্বাসকষ্টের কথা বললাম, এবং শ্বাসকষ্টের যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, এটা আমি পরীক্ষিত, বহুত পরীক্ষিত। আপনারা বৈকালীন বৃদ্ধি, সঞ্চালনে বৃদ্ধি, গরমে আরাম, ফুলনেস সেন্সেশন ইত্যাদি লক্ষণগুলো থাকলে আপনারা লাইকোপোডিয়াম ব্যবহার করবেন, দেখবেন যে তার কত সুন্দর রেজাল্ট। এবং সবসময় পাওয়ার হতে হবে 200 অথবা তার ঊর্ধ্বে।
অনেকে আছে 6-3 ব্যবহার করে বসে থাকবেন, কিন্তু এতে কোনো লাভ হবে না। 30 সপ্তাহ ব্যবহার করে আমি দেখছি তেমন সন্তোষজনক রেজাল্ট আসে না। কিছু যে রেজাল্ট আসে না তা না, তবে 201 ব্যবহার করলে আপনারা রেজাল্ট পাবেন সন্তোষজনক এবং দ্রুত। তো যা হোক, মোটামুটি মানসিক লক্ষণের দিকটা গেলে এর রোগী অভিমানী এবং পরিবর্তনশীল মন। এর একটা বিশেষত্ব হলো এরা পালসিটিলার রোগিনীরা অত্যন্ত সাংসারিক এবং তারা নিজের স্বার্থ কিভাবে সংরক্ষণ করতে হবে সে ব্যাপারে তারা অত্যন্ত পারদর্শী। নিজের স্বার্থ সংরক্ষণের জন্য তারা সবসময় সচেষ্ট থাকে, কিন্তু নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য, নিজের স্বার্থকে সংরক্ষণের জন্য কারোর সঙ্গে গোলযোগ তারা করতে চায় না। তারা সবসময় চাইবে বিপক্ষ পার্টিকে মুখের দুটো মিষ্টি কথা দিয়ে খুশি করে দিবে। দুটো পয়সা বাঁচানোর জন্য যদি তাকে 4টে মিষ্টি কথা বলা লাগে তাও সে রাজি, কিন্তু 2টা পয়সা খরচ করতে সে রাজি না। বলতে গেলে তো এইসব লক্ষণ বলতে গেলে অনেক ব্যাখ্যা আসে। যেমন যারা নিজের কথা চিন্তা করে না, নিজের ধন সম্পদের ভাবনা ভাবে না, নিজের জীবনটাও কোথাও ভাবে না, তারা মনে করে যে আমার সবকিছু উজাড় করে দিয়ে আমি আমার বন্ধু বান্ধব সমাজ ইত্যাদির জন্য আমি সুনামের তাদের উপর কল্যাণে আমি আমার সময়টুকু ব্যয় করবো। এই ধরনের লক্ষণ মন মানসিকতা যুক্ত রোগী পাইলে আপনারা ফসফরাস দিয়ে দেখবেন যে তাতে কত সুন্দর রেজাল্ট আসে। তার যত বড় রোগ ব্যাধি থাক না কেন, ফসফরাসের রোগী সে তার নিজের ধন সম্পদের কথা চিন্তা করে না। আর পালসিটিলার সবসময় নিজের ধন সম্পদ সংরক্ষণের জন্য সবার সঙ্গে মিষ্টি আচরণ করবে, কারোর সঙ্গে ব্যবহার করবে না, নিজের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায় এবং কাউকে সে অখুশিও করবে না। কেউ কোনো প্রস্তাব দিলেও, কেউ কোনো কিছু প্রস্তাব দিলেও যদি সেটা গ্রহণযোগ্য হয় বা মেনে নেওয়া সম্ভব হয়, তাহলে সেটা সে খুশি মনে মেনে নিবে, কিন্তু সেখানে স্বার্থ থাকতে হবে। সেই স্বার্থ তার শারীরিক, আর্থিক, মানসিক সকল প্রকারের স্বার্থকে সংরক্ষণ করেই সে অন্যের সাথে সম্পর্ক বহাল রাখার জন্য সচেষ্ট থাকবে। তো এবার আমি মানসিক লক্ষণের ভিতরে যেমন ক্ষণে বৃদ্ধি, অভিমানী, পরিবর্তনশীল মন মানসিকতা, কনসোলিডেড এমএল, ডিজায়ার কনসোলেশন, এইসব লক্ষণগুলো থাকলে তার মানসিক লক্ষণ নিয়েও আমরা ঔষধ নির্বাচন করতে পারি এবং রোগীকেও অনেক উপকার আমরা করতে পারি। এবার আমি পরিবর্তনশীলতা নিয়ে কিছু আলোচনা করতে চাই, কারণ এই পরিবর্তনশীলতা এত গুরুত্বপূর্ণ যে এর ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না, এবং আমি যত পড়ি ততই মনে হয় যে এর ভিতরে অনেক অনেক নতুনত্ব। যেমন আমরা যদি কানে জ্বালার রোগী আসি, তখন বেলেডোনা, ক্যামোমিলা ইত্যাদি ওষুধ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। যদি কোনো ব্রেস্ট টিউমার বা ব্রেস্টে ফোড়া ইত্যাদি রোগী আসে, তখন আমরা ফাইটোলক্কা, বেলেডোনা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করি। এই ক্ষেত্রে আমাদের খুব খেয়াল রেখে রোগীলিপি তৈরি করা দরকার। যদি কিনা রোগীর কাছে জিজ্ঞেস করি যে আপনার তো এখন ব্রেস্টে টিউমার বা ব্রেস্টে ক্যান্সার বা ব্রেস্টে ফোড়া বা ব্রেস্টে কোনো চর্মরোগ, তা আপনার কি কিভাবে চল গলা ফোলা রোগ ছিল? যদি রোগী বলে যে আমার চল গলা ফোলা রোগ ছিল এবং যখন থেকে এই ব্রেস্টে টিউমার শুরু হয়েছে তখন আমার এই চল গলা ফোলা রোগ নাই। যদি মহিলা হয় তাহলে তার ওভারিতেও ব্যথা হতে পারে। তা আমরা জানি যে ওভারি হলো 2টা, রাইট ওভারি এবং লেফট ওভারি। তো যে কোনো ওভারিতেই ব্যথা হোক না কেন, এই ওভারির ব্যথার রোগীও যদি আমরা ট্রিটমেন্ট করতে যাই, ওভারির টিউমারের রোগীও ট্রিটমেন্ট করতে যাই, সেই ক্ষেত্রেও আমরা রোগীলিপি করার সময় যদি কিনা রোগীর কাছে প্রশ্ন করা হয় যে আপনার কি কখনো ব্রেস্টে টিউমার বা ব্রেস্টে ফোড়া অথবা চলগলা ফোলা রোগ ছিল, যদি সে বলে যে আমার এই চলগলা ফোলা রোগ ছিল এবং এইটা ততদিন থেকে সেরে গেছে, ততদিন থেকে আমার এই সমস্যা শুরু হয়েছে বা তারপরের থেকে শুরু হয়েছে, অথবা মাঝে মাঝে
এইটা দেখা দেয়, মাঝে মাঝে ওইটা দেখা দেয়। সেই ক্ষেত্রে ওষুধ আমাদের পালসিটিলা। অথচ আমরা তো এইসব ক্ষেত্রে পালসিটিলাকে ভুলে গিয়ে অন্যান্য ওষুধ নিয়ে অত্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দেই। মাথায় যে দেখা যায় যে রোগীর কোনো উপকারই করতে পারি নাই, রোগও সারে নাই। এই যে পরিবর্তনশীলতার চরিত্র, যে কত কঠিন বিষয়। আমি গত সপ্তাহে একটা রোগী দেখছি, তার বাচ্চা কনসেপ্ট করে না, আসছে আমার কাছে। তো দেখা গেল যে তাকে আমি পালসিটিলাই ওষুধ দিলাম, তার সবকিছু লক্ষণাদি মিলিয়ে দেখা গেল যে পালসিটিলাই ইয়েতে আসে। তো আপনারা এইভাবে রোগীলিপি তৈরি করার সময় খেয়াল করবেন, যদি এক কথায় খেয়াল রাখতে হবে যে গ্ল্যান্ড আছে কোন কোন জায়গায়, যেখানে যেখানে গ্ল্যান্ড আছে সেখানে সেখানে ব্যথা স্থানান্তরিত হতে পারে। গ্ল্যান্ড টু গ্ল্যান্ড, যেমন চলগোলাপ হলে এটা গ্ল্যান্ড। আপনার কিডনির রোগ হতে পারে, কিডনির ওখানেও গ্ল্যান্ড আছে, আপনার লিভারে গ্ল্যান্ড আছে, আপনার ফুসফুসে গ্ল্যান্ড, আপনার ওভারিতে গ্ল্যান্ড, ব্রেস্টে গ্ল্যান্ড। যেখানে গ্ল্যান্ড আছে সেখানে গ্ল্যান্ড টু গ্ল্যান্ড ট্রান্সফার করবে ব্যথা, গ্ল্যান্ড টু গ্ল্যান্ড ট্রান্সফার করবে তার রোগ। সেই ক্ষেত্রে ওষুধ হবে পালসিটিলা। এই হচ্ছে স্থান পরিবর্তনশীলতার চরিত্র। যেমন কর্ণমূল গ্রন্থি, কর্ণমূল প্রদাহ, কর্ণমূল প্রদাহ এটাও গ্ল্যান্ডের খেলা। যদি পুরুষ মানুষ হয়, যেমন এটা তো মেয়েদের বেলায় বললাম, পুরুষ মানুষ হলে সেটা কি হবে? পুরুষ মানুষ হলেও তারও কিন্তু চলগলাফলা রোগ থাকতে পারে, তার কর্ণমূল প্রদাহ হতে পারে, তারও গ্ল্যান্ড আছে। অন্ডকোষ, যদি কোনো অন্ডকোষে আক্রান্তের রোগী, যেমন হাইড্রোসিল, হাইড্রোসিলের রোগী যদি আমরা পাই, অর্কাইটিসের রোগী যদি আমরা পাই, সেক্ষেত্রে যদি আমরা খোঁজ নেই যে রোগীর জীবনে কখনো চলগলাফলা রোগ ছিল কিনা, এবং সেই চলগলাফলা রোগ কি ওষুধ খেয়ে সেরেছে, ভালো হয়েছে, বা এখন আছে কিনা। যদি এখন না থেকে থাকে, নিশ্চয়ই সে অন্য কোনো চিকিৎসা গ্রহণ করে সে ভালো হয়েছে। সেই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের পরে তার চলগলা রোগগুলো ভালো হয়ে গেছে, এবং পাশাপাশি রোগী ওই ডাক্তারের প্রশংসাও করবে, কারণ সে তো এটা জানে না যে তার চলগলাফলা রোগ সেরে গেছে ঠিকই, কিন্তু এই চলগলাফলা রোগ সেরে দিয়ে তার লিভারের প্রদাহ শুরু হয়েছে, তার ফুসফুসে প্রদাহ শুরু হয়েছে, কি তার কিডনিতে প্রদাহ শুরু হয়েছে, অথবা তার অন্ডকোষে প্রদাহ শুরু হয়েছে। তা আপনারা জানেন যে অন্ডকোষে প্রদাহে আমরা কিন্তু পালসিটিলা ব্যবহার করি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল পাই। এক্ষেত্রে আমরা দুটো ওষুধের বেশি গুরুত্ব দিই, একটা হচ্ছে পালসিটিলা, একটা হচ্ছে থুজা। এইভাবে গদবাধা নিয়মে ব্যবহার না করে আমরা যদি রোগীলিপি তৈরি করি এবং শুধু তার কোনো গ্ল্যান্ডে স্ফীতি কখনো ছিল কিনা, যেমন চলগলাফলা রোগকে কেন্দ্র করে বললে শুধু হবে না। আপনার ব্যথা প্রথমত যে কোনো জায়গায় শুরু হতে পারে, যে কোনো গ্ল্যান্ডে শুরু হতে পারে। সে অন্ডকোষে হতে পারে, ওভারিতে হতে পারে, সেটা ব্রেস্টে হতে পারে, লিভারে হতে পারে, চলগলাফলা রোগ হতে পারে, কর্ণমূল প্রদাহ হতে পারে। যে কোনো রোগ হোক না কেন, সেইটা একখান থেকে ভালো হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, এবং ভালো যে হয়েছে এটা আপনাকে অনুসন্ধান করে রোগীর কাছে রোগীর শুনে বের করতে হবে। যদি এটা শুনে বের করা না যায়, তাহলে তো আপনার সিদ্ধান্তে গোলযোগ দেখা দিবে। এই জন্যই পরিবর্তনশীলতার চরিত্রটাই যদি আমরা শুধু রোগীদের বেলায় সুস্থ সুন্দরভাবে তৈরি করে রোগীলিপি তৈরি করে ব্যবহার করতে পারি, এক পালসিটিলা দিয়েই বহুত বড় বড় রোগের সুরাহা করা সম্ভব। তো আপনি এই পরিবর্তনশীলতায় আপনি আসেন, পায়খানার বেলায় আসেন। তো পায়খানার আলোচনা তো ইতিপূর্বে করলাম, যে কোনো সময় হলুদ, কোনো সময় সবুজ, কোনো সময় ঘন, কোনো সময় পাতলা, কোনো সময় পানি পানি, নানান রকমের পায়খানা হবে একই রোগীর সাথে একই সময়ে, বিভিন্ন সময়ে, একই রোগীতে। তো দেখেন, আজ এক গ্যাসের বড়িতে সব গ্যাস নিয়ন্ত্রণ হচ্ছে। আমি যে আমার ব্যক্তিগত রোগীলিপির কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আপনারাই ভাবুন যে গ্যাসের বড়ি খাইলে হয়তো ওই ব্যথা আমার চলে যেত বা কমে যেত, কিন্তু কোথায় যে আমার ওই গ্যাস আটকে ছিল
এই গ্যাস তো ওখানেই আটকা থেকে যেত এবং ওখানে আটকা থেকে সে ওখানে আস্তে আস্তে ইনফেকশন তৈরি করে ওখানেই সে ক্ষত সৃষ্টি করে অথবা ওখানেই সে বড় কোনো রোগের উৎপত্তি ঘটাতো। কারণ গ্যাসের গুঁড়িতে তো সে ওখানে চাপা পড়ে যেত, গ্যাসের গুঁড়ি খাওয়ার পরে ওখানে চাপা পড়ে যেত। আজকে এই গ্যাসের গুঁড়ির ফলশ্রুতিতেই আমরা দেখি যে লিভার সিরোসিস এবং লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কি হারে বেড়ে চলেছে। তো ঠিক এরকম আমরা রোগীলিপি তৈরি করে যদি লক্ষণ মোতাবেক সঠিক সময়ে সঠিক ওষুধ ব্যবহার করতে পারি, তা রোগীদের অনেক উপকার করতে পারি। তার মানসিক পরিবর্তনশীলতা আমি বলেছি, তার ব্যথার পরিবর্তনশীলতা, এটা আবার একটা বড় চ্যাপ্টার। যদি এই ব্যথার পরিবর্তনশীলতার বেলায় আমরা লক্ষণটাকে সুষ্ঠু সুন্দরভাবে কোয়ারি করে বের করে ব্যবহার করতে পারি, তো এক্ষেত্রে আমরা এক লক্ষণে এক ওষুধ ব্যবহার করতে পারি। লক্ষণের বেলায় পরিবর্তন, ব্যথার বেলায় পরিবর্তনশীলতা দেখেন কত সুন্দর। যদি ফিমেল ডিজিজের বেলায় কোনো তলপেটে ব্যথা থাকে, ইউটেরাসে ব্যথা থাকে, ওভারিতে ব্যথা থাকে, এই ব্যথা স্থান পরিবর্তনশীল। কখনো পেটে, কখনো পিঠে, কখনো তলপেটে, কখনো ডান পেটে, কখনো বাম পেটে, এক এক সময় এক এক জায়গায় এটা অনুভূত হবে। এবং রোগীর প্রকার ভঙ্গিমা থাকবে পিটিফুল, সবসময় আপনার মনোযোগ আকর্ষণ করেছে। তার অভিব্যক্তি, তার রোগ বিবরণ দেওয়া বা কারোর সামনে সেটাকে উপস্থাপন করা, তার মুখ দেখলেই বোঝা যাবে যে সে পালসিটিলা চায় কিনা। এই যে স্থান পরিবর্তনশীলতা, ব্যথার স্থান পরিবর্তনশীলতা, তা ব্যথার স্থান পরিবর্তনশীলতা ধরলে আমরা আরো অনেক ওষুধ পাই। যেমন ল্যাকটান ঔষধ আছে। আপনারা শুধু যে ব্যথা স্থান পরিবর্তন করছে বলে শুধু পালসিটিলা নিয়ে বসে থাকবেন, এটা তো হবে না। ব্যথার স্থান পরিবর্তনশীলতায় আপনার ল্যাকটান অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। তো ল্যাকটান অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। ল্যাকটানের ব্যথার স্থান পরিবর্তনশীলতা কেমন? যদি ডান হাতে ব্যথা থাকে তাহলে এই ব্যথা বাম হাতে অনুভূত হবে। তার ভিতরেও বড় ব্যাখ্যা হলো, ডান হাত থেকে যখন ব্যথা বাম পাশে যাবে তখন ডান হাতে কোনো রকমের ব্যথা থাকবে না, লেশ মাত্রও থাকবে না। শতভাগ ব্যথা স্থানান্তরিত হয়ে স্থান পরিবর্তন করে বাম পাশে চলে যাবে। যদি বাম অঙ্গে ব্যথা থাকে, সেই বাম অঙ্গের ব্যথা শতভাগ স্থান পরিবর্তন করে ডান অঙ্গে চলে আসবে। যদি বাম পায়ে ব্যথা থাকে ডান পায়ে যাবে, ডান পায়ে ব্যথা থাকলে বাম পায়ে যাবে, বা ডান নাকে থাকলে বাম নাকে যাবে, বাম নাকে থাকলে ডান নাকে যাবে, বাম চোখে থাকলে ডান চোখে যাবে, ডান চোখে থাকলে বাম চোখে আসবে। এইভাবে মাথার বাম পাশে থাকলে মাথার ডান পাশে যাবে। এইভাবে স্থান পরিবর্তনশীল করবে, প্যারালাল ভাবে, সমান্তরাল ভাবে এক অঙ্গ থেকে ঠিক অপর অঙ্গে চলে যাবে, কিন্তু পূর্বের স্থানে কোনো ব্যথা থাকবে না। এই ক্ষেত্রে আরো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ডান হাতের ব্যথা বাম হাতে যেতে পারে, বাম পায়ের ব্যথা বা ডান পায়ে যেতে পারে, কিন্তু ছোট ছোট গিরের ব্যথা যদি স্থানান্তরিত হয়, ছোট ছোট গিরের ব্যথা যদি স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে আমাদের ওষুধ কি? ছোট ছোট গিরে আমাদের আছে কোথায়? অসংখ্য গিরে আছে আমাদের হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে, পায়ের পাতায়, হাতের পাতায়। ছোট ছোট অনেক গিরে আছে, যেগুলোর অ্যানাটমিক্যাল নাম আমি অত বলতে পারবো না আপনাদের, আপনারা বই পুস্তক দেখে নেবেন। ছোট ছোট গিরের ব্যথা যদি স্থানান্তরিত হয়ে এইভাবে ডান আঙ্গুলের গিরের ব্যথা বাম আঙ্গুলে চলে গেছে, বাম পায়ের গিরের ব্যথা ডান পায়ে চলে গেছে, ডান পায়ের গিরের ব্যথা বাম পায়ে চলে গেছে, গিরিটা হতে হবে ছোট ছোট, আর ল্যাকটান হতে হবে লম্বা অস্থি। লম্বা অস্থি বা বড় অস্থি, এখানে কোনো গিরি থাকবে না। এই ছোট ছোট গিরের ব্যথা স্থানান্তরিত হলে ওষুধ হবে একটা স্পাইকেটা, এক লক্ষণে এক ওষুধ, ইনশাল্লাহ রোগী সুস্থ হবে। আর পালসিটিলার ব্যথা হচ্ছে এক স্থান থেকে আর এক স্থানে যাবে, সেই স্থানটা হবে মানে নরম, এটা হাড় কেন্দ্রিক নয়। তো এবার যখন বাম অঙ্গের ব্যথা ডান অঙ্গে যেতে পারে, সেই ক্ষেত্রে আবার ল্যাকটান হবে না। সেটার ক্ষেত্রে কি? সেইটার ক্ষেত্রে হলো বাম অঙ্গের ব্যথা ডান অঙ্গে চলে যাবে, কিন্তু বাম অঙ্গেও ব্যথা থাকবে।
বাম অঙ্গের ব্যথা শতভাগ চলে যাবে না, বাম অঙ্গের ব্যথা কিছুটা থাকবে, এমনকি বাম অঙ্গে আক্রমণ করে ডান অঙ্গে ব্যথা খুব বড় আকার ধারণ করতে পারে। বাম অঙ্গে যত প্রচন্ড ব্যথা হয়েছিল, এই ব্যথা বাম অঙ্গ থেকে ডান অঙ্গে স্থানান্তরিত হয়ে প্রচন্ড আকার ধারণ করতে পারে। কিন্তু ডান অঙ্গের ব্যথা দেখে আমরা যে পালসিটিউলার লাইকোপোডিয়াম ইত্যাদি নিয়ে ভাববো, সেটা ভাবলে হবে না। আমাদের রোগীলিপি করার সময় এটা খেয়াল রাখতে হবে, রোগীর কাছে প্রশ্ন করতে হবে, আপনার এই ব্যথা শুরু হয়েছিল কোথায়, প্রথম শুরু হয়েছিল কোথায়। যদি কিনা রোগী বলে যে আমার ব্যথা শুরু হয়েছিল প্রথমে বাম পায়ে বা বাম হাতে বা মাথার বাম পাশে বা নাকে, যেখানেই হোক না কেন, যদি বাম অঙ্গে শুরু হয় সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে বাম অঙ্গে শুরু হয়েছিল কিন্তু স্থানান্তরিত হয়েছে ডান পাশে। এই যে ডান পাশে স্থানান্তরিত হয়েছে, এই রুগীকে ওষুধ দিতে হবে ল্যাকেসিস। যদি ডান অঙ্গে শুরু হয়েছে বলে আপনি পালসিটিউল অথবা ব্রায়োনিয়া বা লাইকোপোডিয়াম নির্বাচনের চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে আপনার বড় রকমের ভুল হয়ে যাবে। আচ্ছা, যদি ডান অঙ্গে আক্রমণ করে, রোগীর প্রথম আক্রমণ যদি ডান অঙ্গে থাকে এবং সেই ব্যথা স্থানান্তরিত হয়ে বাম অঙ্গে যায়, এই ক্ষেত্রেও ল্যাকটানের সাথে পার্থক্য হলো ল্যাকটানের শতভাগ ব্যথা স্থানান্তরিত হয়ে যায়, আর লাইকোপোডিয়াম বা ল্যাকেসিসের ব্যথা শতভাগ স্থানান্তরিত হবে না, কিছু ব্যথা এখানে থেকে যাবে, যদিও অন্য পাশে যে এসে প্রচন্ড আকার ধারণ করে। যদি তার শুরু হয় ডান অঙ্গে, সেই ক্ষেত্রে ওষুধ হবে লাইকোপোডিয়াম। এই যে স্থান পরিবর্তনশীলতা বা পরিবর্তনশীলতা, এই ওষুধ অনেক। যদি ব্যথা ঊর্ধ্বগামী হয়, যদি ব্যথা ঊর্ধ্বগামী হয়, সেক্ষেত্রে ওষুধ হলো আমাদের লিডাম কনিয়াম, উপরের দিকে ওঠে। কারণ আপনারা সবাই বইয়ে পড়েছেন যে লিডামের ব্যথা পাততলায় শুরু হয়, উপরের দিকে ধাবিত হয়। আমরাও পড়েছি আজ থেকে 40 বছর আগে, কিন্তু এখন রেকর্ডের ইতিহাসে দেখছি যত সুন্দর করে ব্যাখ্যার বিশ্লেষণ করে দেওয়া, এইটা কোনো ম্যাথমেটিকা এইভাবে পাওয়া যায় না বা আপনারা অন্তরেও ধরবে না। তাহলে কনিয়াম রোগী নিচের দিক থেকে উপরের দিকে আক্রমণ করে, লিডামও উপরের দিক নিচের দিক থেকে উপরের দিকে আক্রমণ করে। তো কনিয়াম রোগের আর লিডামের ভিতর বৈশিষ্ট্য কি? লিডামের থাকে জ্বালা আর কনিয়াম হয় ঠান্ডা। কনিয়াম সদৃশ রোগী যারা মারা যায়, কারণ আমি দেখেছি গত বছর আমাদের এখানে এক ভদ্রলোক মারা গেছে, আমি শুধু তার মৃত্যুর কাহিনী যেটা শুনলাম, রোগী ছিল কনিয়ামের, রোগীর পা ভাঙ্গা ছিল, অনেক বয়স্ক লোক, পা ভাঙ্গার পরে দীর্ঘদিন অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন। তো ধরেন প্রায় 1.5 বছর অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করার পর উনি মারা গেলেন। এই ক্ষেত্রে কি কি ওষুধ ব্যবহার হয়েছে সেটা তো আমরা জানি না বা বুঝিও না। তবে উনি যখন মারা গেছেন, সেই মৃত্যুর সময়কার কাহিনী আমি যেটা শুনছি, উনি হসপিটালে ছিলেন তো প্রায় 8-10 দিন। এই 8-10 দিনের ভিতরে তার সূচনা হয়েছে যখন তার পায়ের নিচ থেকে ঠান্ডা হতে 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 সর্বশেষ ওনার গলা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছিল, মানে মৃত্যুর আগ পর্যন্ত। এবং এটা হয়েছে খুব ধীরে ধীরে। তা আপনারা জানেন যে কনিয়ামের গতি কিন্তু ধীর, কনিয়াম কিন্তু দ্রুতগামী কোনো ওষুধ না। পাটতলা থেকে ঠান্ডা হতে 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 আস্তে আস্তে ঊর্ধ্বমুখী উঠছে, এবং রোগের পরিচর্যাকারী যারা, তাদের ভিতরে 2-1 হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, তাদের সাথে আমি কথা বলেছি, যদিও তারা জিনিসটা বোঝে নাই বা ওই সময় তারা ওষুধও দিতে পারে নাই, কিন্তু যদি তাদের জানা থাকতো তো অবশ্যই ওষুধ দিত। তো এই যে রোগের পায়ের দিক থেকে ঠান্ডা হতে হতে উপরের দিকে উঠেছে, কনিয়াম আপনারা জানেন, আমরাও জানি, কনিয়াম হচ্ছে বিষ, শেকো বিষ। যে কনিয়াম খেয়ে সক্রেটিস মারা গেছিল। তো সক্রেটিস যখন মারা গেছিল, তখন তার মৃত্যুর কাহিনীটাও ঠিক এরকম। তার নিচের দিক দিয়ে ঠান্ডা হতে 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 আস্তে আস্তে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। তো আমার ধারণা এই যে রোগী মারা গেছে, নিশ্চয়ই যেসব ওষুধ ওনাকে খাওয়ানো হয়েছে তার ভিতরে কনিয়াম সদৃশ কোনো ওষুধ ছিল,
যেটা স্থূল মাত্রায় প্রয়োগ করার কারণে উনি ওই দোষে আক্রান্ত হয়ে উনি মৃত্যুবরণ করলেন। তবে ওই সময় যদি আমরা সূক্ষ্ম মাত্রায় কোনিয়াম ব্যবহার করতে পারতাম, হয়তো রোগী মারা যেত। কিন্তু তিনি যে এই যে ধীরে 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 মারা গেছেন, এবং শেষ পর্যায়ে আমি শুনছি ওনার পরিচর্যাকারী যে ডাক্তার সাহেবরা ছিলেন, মানে ওনার আপনজনদের ভিতরে হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, তো যে শেষ সময় পর্যন্ত ওনার মুখটা নড়ছিল, ওনার জিহ্বাটাও নড়ছিল, এগুলো পুরোপুরি সচল ছিল। তারপরে আস্তে 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 জিহ্বা মুখটাও অচল হয়েছে, তারপরে উনি মারা গেছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কোনিয়াম ব্যবহার করলে হয়তো সুফল পেতে পারতেন। তো এ হচ্ছে ঊর্ধ্বগামী। আচ্ছা, নিম্নগামী ব্যথা আছে আবার। তা নিম্নগামী ব্যথা কি? নিম্নগামী ব্যথা হচ্ছে ক্যালমিয়া। উপর দিক থেকে নিচের দিকে নামে। ক্যালমিয়া উপর দিক থেকে নিচের দিকে নামে। এই উপর দিক থেকে নিচের দিকে নামে আবার আমাদের স্পাইজিলেও আছে। এক্ষেত্রেও আমাদের মুখস্থ রাখা দরকার, ক্যালমিয়া রোগ শরীরের বিশেষ করে বাম অঙ্গে বেশি আক্রমণ করে, বিশেষ করে বাম বাহুতে। তা বাম বাহুতে আক্রমণ করার পর এই ব্যথা ট্রান্সফার হতে হতে আস্তে আস্তে কোনাকুনি হার্টেই নেমে যায়। কারণ আপনারা জানেন যে বাত চাপা দিলে হার্ট অ্যাটাক করে। যদি বাত চাপা দিলে হার্ট অ্যাটাক করে, সেই ক্ষেত্রে ক্যালমিয়া আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু রোগীলিপি করার সময় আপনাকে তো খুঁজে বের করতে হবে যে এই রোগীর বাত ছিল কঠিন, তাই অ্যালোপ্যাথিক বড় বড় ইঞ্জেকশন বা ক্যাপসুল বড়ি খেয়ে সেই বাত তার ভালো হয়ে গেছে। বাত যখন তার 16 আনা ভালো হয়ে যাবে, তখন রোগীর হার্ট অ্যাটাক করবে। এটা আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ পেয়েছি, যা আমরা বই পুস্তকেও শিখেছি, এবং এটা বাস্তবতাও যথেষ্ট প্রমাণ দেখা যায়। এই গত সপ্তাহে আমি এক রোগী দেখছি যে সে আজ 1.5 বছর ধরে বাম অঙ্গের অচল অবস্থায় ভুগতেছে, কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধ মানে তার গিরের ভিতরেও ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দিতে 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 এখনই তো তার আঙ্গুলগুলো অবশ আছে, কিন্তু হাত তার ভালো হয়ে গেছে। হাত ভালো হয়ে গেছে, পায়েরও সবলতা মোটামুটি আসছে, কিন্তু হাতের আঙ্গুলের মাথাগুলো এখনো সচল আছে। তাই আমি বললাম যে তা তুমি আমার কাছে আইছো কেন, তোমার ওটুকু সেরে নিয়ে আসতে ওখান থেকে। কয় যে এখন ওই ডাক্তারাই সংসার করে কাজ করতেছে, যা মানে যে এসব ওষুধ আমরা দিচ্ছি তাতে তো আর তো এরপরে ওষুধ দেওয়া দুষ্কর, বা ওষুধ দিলে কি হবে এটা তো বলা যায় না। ওনাদের পরস্পর আলোচনার ভিত্তিতে আমি সন্দেহ প্রকাশ করে আমি তাদের প্রতি আমার একটা অনাস্থা আসছে, আমি এই জন্য আপনাকে চাইছি। আমি তাকে বললাম যে আপনাদের সামনে তো এসব বলা ঠিক না, যে আপনার আল্লাহ আপনার হায়াত রেখেছে বিদায় আঙ্গুলের অবস্থক আছে, যদি ওটুক সেরে যেত তাহলে ইন্নালিল্লাহ ইনশাল্লাহ হয়ে যেত। এত কষ্ট না করে ইন্নালিল্লাহ হয়ে গেলে ভালো হতো। মানে আমি একটু রসিকতা করলাম আর কি রোগীর সাথে। রোগী বললো যে না, আমিও বুঝছি ওনাদের মুখ চাওয়া চাই বা ওনার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার ভাব ভঙ্গিমায় আমি বুঝছি যে ওনাদের ব্যবস্থা শেষ, কারণ ওনারা এরপরে ব্যবস্থা আমার উপরে দিতে পারতেছেন না, বা দিলে আমার কোনো ক্ষতি হতে পারে। এবং ইতিমধ্যে আমার হাতের গিরের ভিতরে যেসব জায়গায় ইঞ্জেকশন দিচ্ছে সেখানেও আমি একটু অশান্তি অনুভব করতেছি। এই যে নানান কারণে আমি আপনার কাছে আসছি। তো যাক, আমি তাকে ওষুধ দিয়েছিলাম, এখনো পুনরায় আমার কাছে আসার সময় হয় নাই, আসলে হয়তো জানতে পারবো ফলাফল কি। এরকম ঊর্ধ্বগামী ব্যথা যদি নিম্নগামী হয়, সেক্ষেত্রে আমাদের স্পাইজিলিয়া এবং ল্যাক্টান। তাহলে স্পাইজিলিয়া বাম হাত বরাবর নিচে নামবে, বাম অঙ্গ বরাবর নিচে নামবে, আর ক্যালমিয়া কোনা মারবে, কোনা মারি নিচে চলে যাবে হার্টে। এগুলো আমাদের বুঝতে হবে ভালো করে। স্যাঙ্গুইনিরিয়া কেন আপনার হার্টেও চলে যেতে পারে, আবার হাত বেয়ে নিচেও নামতে পারে। আমরা অনেক সময় ডান পাশের ব্যথায় স্যাঙ্গুইনিরিয়া, বাম পাশের ব্যথায় স্পাইজিলিয়া, এ কথা ঠিক না। ব্যথা যদি সরাসরি নিম্নগামী হয়, সেই ক্ষেত্রে আমাদের ডান হোক বাম হোক স্পাইজিলা ওষুধ আপনারা ব্যবহার করে দেখবেন। অনেকেই হয়তো এই বক্তব্য দিলে বিতর্ক শুরু করবে, কিন্তু আমার অনুরোধ থাকবে যে আপনারা বিতর্কে না যেয়ে বাস্তবতায় আসুন, প্রয়োগ করে দেখুন ফলাফল কি পান। যদি ফলাফল না পান, তারপর আসেন বিতর্কে। তো সাথী বন্ধুরা, সময় অনেক হলো, তা আমি
আপ্রাণ চেষ্টা করলাম আমার পালসিটিলা সম্পর্কে যতটুকুন আপনাদের বোঝাতে পারি, জানাতে পারি, তো সেগুলো আমি জানানোর চেষ্টা করলাম। এর ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে বা আপনাদের আরো অধিক কিছু যদি জানার তথ্য ইচ্ছা থাকে, আপনারা প্রশ্ন করবেন ফেসবুকে। আমি ফেসবুকেই আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। আর এখন যদি কেউ প্রশ্ন করেন, সময় হবে না, আমি সেগুলোর জবাবও দিতে পারবো না, আর সময় অনেক চলে গেছে। তা আমি এখনই আমার অনুষ্ঠান শেষ করব। তো দূরেরও কাছের হোমিও জ্ঞান বিনিময় কেন্দ্রের সাথী বন্ধুগণ সবাইকে সালাম জানিয়ে সবার কাছে দোয়া আছে এবং সবার জন্য দোয়া রেখে আমি আজকের এই আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটা বন্ধ করতে হবে, বুঝলাম তোমরা? এটা বন্ধ করতে হবে না? কিভাবে বসে না যাবে? তোর বাইরে রাখবো। কি খুলে দেবো? আলু খুলে দিতে বলতো না? নাকি বন্ধ করবো কি? হ্যাঁ, ওই সব থেকে সহজ সিস্টেম লাইভ শেষ করেন নি দাঁড়ান। এইখানে দিতে হ্যাঁ, হবে। লাইভ শেষ করেন, এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল। হ্যাঁ, লাইভ শেষ করেন। শেষ।